নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ভিটে, প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ভিটে, প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। মা তোর খাওয়ানোর লগে কিছু খাবার আনছি, কদ্দিয়া পাইলি? আনছি, তুই খায় আনে। তুই ছাড়া যে আমার কেউ নাই রে, ভিটা মাটি নাই, কেউ নাই। তুই আমার সব। বুঝছি, দে খাবারগুলা দে। ব্যাগ খুলে মিনা বিবি চিৎকার করে ওঠে। হ্যাঁ কি রে রহিম, ব্যাগের মধ্যে ধুতরোর বীজ আইলো কোথেকা? তুই কি করছিস পদ্মার সঙ্গে? ক দেখি। রহিমের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। কিচ্ছু করি নাই মা, আমাকে ভিটা মাটির লগে আমার দুই বোন নিজের সতীত্ব জলাঞ্জলি দিছে, তাও ধৈর্য রাখতে পারি নাই। এই দেশে আইসাও শান্তি পাইলাম না মায়ে পোলায়। আবার ছুটতাছি কোনো এক ভিটা মাটির সন্তানে। তাই কইয়া তুই হমন সুন্দর কষি মাইয়াটারে আমি ওরে মারতে চাই নাই মা, আমি ওরে মারতে চাই নাই। ওর বিয়ার লগনের সময়ও আমার সঙ্গে দেখা কইরা কয়, আমি তোমার লগে মরতে চাই, তোমারে ভালোবাসি, এই শরীর আমি তোমারে ছাড়া কাউরে দিমু না। আমারে বিষ দাও চারটি, ওইয়া খাইয়া আমি মরি, তাও আমারে বাঁচাও। আমার লগে যার বিয়া হইতাছে তার বয়স আমার থেকে ঢের বড়। তার নাম আফতার। কি কইতাছিস? হ মা, আরও কইছে তুমি জানো দুইখানা যমজ বোনরে বিয়া করছিল, বছর ঘুরতে না ঘুরতেই দুই বোনরে পুষ্করিণীর মধ্যে পুইত্তা মারছে। হেলায় মানুষ না। আমারে বাজাও তুমি রহিম, হয় আমার এই বিটামাটি উচ্ছেদ কইরা নিয়ে যাও, নাহলে এইখানে আমারে পুইত্তা দিয়া যাও। অন্তত ওই মায়া মানুষগুলোর মতো আমারে যন্ত্রণা দিও না। আমাকে দেশ, আমাকে মা সব সইতে পারে, আমিও তো এক মায়ারি জাত। আমারে রক্ষা করো। কি কইতাছিস? তার মানে ফতেমা আর লতিকা? কান্নায় ভেঙে পড়ে মিনা বিবি। মা কি হয়েছে? দেখতাছিস না কাম করতাছি। মা, বাপের ওষুধটা দাও, দিয়ে আসি। না আপু, তোর যাওয়ানোর দরকার নাই, তুই চুপ কইরা থাক ভাই। বাপ সমানে কাজতাছে। ওই জমিদার বাপরে ওষুধ খাওয়ানোর লাগে কি সারবে বললে মনে করিস? আমারে দে, আমি দিয়ে আসি। আমিও যাব দিদি। তোরা দুই বোনই যাবি? হ একটু বাপরে দেখা আসি। আজ 7 দিন হইল বাপ জমিদারের ঘাটালে কাজ করতেছে, কতদিন হইল দেখি না। আচ্ছা ঠিক আছে, যা। আর শোন, এই নারকেলের নাড়ুগুলা দিয়া দিস, তোর বাপের লগে যদি দেখা হয়। ঠিক আছে, আমারে দিয়া দাও। দুই বোন বাপের জন্যে ওষুধ আর নাড়ু নিয়ে জমিদার মশাইয়ের ভিটে বাড়ির কাছে এসে দাঁড়ায়। জমিদার গায়ে তখন সর্ষের তেল মাখছিলেন। 8 ঘন্টা দাসী ওনার শরীরে তেল মাখাবে, তারপরে উনি পুষ্করিণীতে গিয়ে ডুব দেবেন মোট 7টা, তারপর উঠে আসবেন। স্ত্রী মারা গেছেন অনেকগুলো বছর হয়ে গেল। এই দুই বোনের প্রতি জমিদারের একটা নজর আছে। ও বাবা, দুই সুন্দরী একসাথে, বলি বাপের লগে বড্ড বেশি মায়া নাকি? সালাম। তা তোর বাপ তো এখন কাজ করতেছে, দেখবি কেমনে? কইতেছি এই ওষুধগুলা যদি আর এই নাড়ু কে বানাইছে? আমি বানাইছি। বাহ ফতেমা, তোর বুকে এত রূপ কারো চোখ দেয়া যায় না রে। জমিদারের এমন কথায় ফতেমার শরীর শিহরিত হলো। তার হাত ধীরে ধীরে ফতেমার বুকের দিকে এগিয়ে আসছে। এতক্ষণ জমিদার শুয়েছিলেন। দাঁড়া, দাসীকে থামিয়ে দিয়ে উঠে এলেন।
ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার দিন ফতেমার জীবনে। ফতেমার বুকের কাছে এগিয়ে এসে তার সৌন্দর্যকে তিনি অনুভব করতে চান। ফতেমা প্রচণ্ড ভয়ে জমে যায়। সে প্রতিবাদ করতে পারে না, শুধু চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ে। বাপ, বাপ! হঠাৎ লতিকার চিৎকার শুনে ওদের বাপ ছুটে আসে। জমিদার কিন্তু তখনও থামেনি। আরে, তোর মেয়েদের এমন শরীর, যে কোনো পুরুষ পাগল হয়ে যাবে নে, সে বলল এমনভাবে যেন সে আনন্দ নিচ্ছে। রাজ্জাক মিয়ার সামনেই তার মেয়ের শরীরের প্রশংসা। রাজ্জাক মিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে তার অসহায়ত্ব, তার মেয়েদের সম্মানের বিনিময়ে জমিদারের কাছে মাথা নিচু করে রইল। লতিকা দৌড়ে পালিয়ে যায়। ফতেমা চুপ করে তখনও দাঁড়িয়ে, সালোয়ার কামিজের ওড়নাটা মাটিতে লুটোচ্ছে। ভাই, ভাই শিগগিরই চ। বুঝতে পারে রহিম কিছু একটা আপদ হয়েছে। সে বসে বসে নারকেল ছাড়াচ্ছিল তার দা দিয়ে। ছুটতে যায় সে জমিদার বাড়িতে, গিয়ে দেখে জমিদারের কুকীর্তি। বাবা চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আব্বা, তুমি দাঁড়া দাঁড়া দেখতেছ? হাতে তখন তার একটা বড় রকমের দা রয়েছে। আরে এই তো রাজ্জাকের পোলা আইছে। কইতাছি তোর বন্ধুটারে দিবি আমার লগে বিয়া? খবরদার জমিদার, আমাদের থাকুনের লগে জায়গা দিছ, তার মানে এই না যে আমার বোন রে তোমারে বিক্রি করুম। শোন, দেশের এমন অবস্থা হবে না ধীরে ধীরে, তোর বোন কেন সুমু। খবরদার! রহিম এগিয়ে যায় তার দা নিয়ে। দুই বোন গিয়ে আটকায় রহিমকে। ট্রেনের হুইসেলটা বাজার সঙ্গে সঙ্গেই মনটা খুশি হয়ে গেল রহিমের। মা, বাপ, ভাই, বোন সকলকে নিয়ে স্টেশন চত্বরে সে দাঁড়িয়ে রয়েছে। সে একা নয়, তার সঙ্গে রয়েছে আরও অনেক অনেক মানুষ, যাদের নিজের বাসস্থান থাকা সত্ত্বেও এখন সেইখানে ঠাঁই হবে না। ট্রেনটা থামার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে যাত্রী নামার কিছুক্ষণ পরই তাড়াতাড়ি ট্রেনে উঠতে শুরু করে রহিম এবং তার পরিবার। ওরে তাড়াতাড়ি ওঠ, শিগগিরই ওঠ, না হলে এক্ষুনি হালার পলারা কোথায় যায় এ ধর দেখি। রহিম ভয় পেয়ে যায়। হাতে বিরাট বড় কাটারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওদেরই জমিদার মশাই। হালাগুলারে কোথাও যাইতে দেওয়া যাবে না। এইখান সাইরা কোথায় যাবা? দাঁড়াও, তোমাগো ঘাট থেকে এক্ষুনি মুন্ডুখানা সিরা ফেলামু। মাফ কইরা দেন, মাফ কইরা দেন, আমি পালাতে চাই নাই, বিশ্বাস করেন। দৌড়িয়ে গিয়ে রহিমের মা পা ধরে জমিদার আফতারের। আফতার বিরাট রাগী মানুষ। তিনি রহিমের মায়ের প্রতি একটু একটু ক্ষমা প্রার্থী হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তা ট্রেন ছাড়ার লগে ছুটতে আইসো কেন? মায়ে পোলায় পুরা পরিবার নিয়া। আমি কি কইছি আমাগো দেশ ছেড়া পালাইতে? তোমাগোরও তো কিছু কই নাই। তোমাগো থাকবা কিনে? অবশ্যই থাকবা। চলো, কে কোথায় আসিস? এ গরুর গাড়িখানা লই আয়, বললেন জমিদার মশাই। রহিমের মা চোখের জল মুছল। রহিমের দুই বয়োজ্যেষ্ঠা দিদি, দুইজনই 16 বছরে পা দিয়েছে। রহিমের বয়স 15। তবুও সে বুঝতে পারে জমিদারের কুনজরটা। সে বেশ রাগান্বিত কণ্ঠেই তার বাপের দিকে তাকিয়ে বলে, ও বাপ, মা কি কইতাছে? আমি কইলাম না এই দেশ এখন আমাগো না, আমাগো এখন অন্য জায়গায় গিয়া থাকুন লাগে। আমার দুই দিদির ওপরে জমিদারের কুনজর পড়ছে। এমন কথা কইস না ভাই, চুপচাপ চ। দেখতাছিস না ওগা হাতের কাটারিগুলা কেমন রক্তে লাল? বলল দুই দিদির মধ্যে বড়দি ফতেমা। দুইজনই যমজ, 10 মিনিটের এদিক ওদিক। তাই শুনে লতিকা বলল, হ ঠিকই কইছে,
চল দেখি চুপচাপ। একটা পরিবার আসছিল, ট্রেনে উঠতে যাবে, ঠিক এমন সময় হাতের কাটারি দিয়ে পরিবারের 6 জন সদস্যর মুন্ডুটা উচ্ছেদ করে নিতে আফতারের এতটুকু হাত কাঁপল না। তাই দেখে রহিমের বৃদ্ধ বাবা রীতিমতো ভয় পেয়ে গেলেন। রাজ্জাক মিয়া বললেন, হইছে হইছে, আর দেখো লাগে না, দেশটার যা অবস্থা হইল, চলো দেখি এখন নিজের দেশেই উদ্বাস্তুর মতো থাকতে হইবে। গরুর গাড়ি চলে এসেছে, পুরো স্টেশন চত্বর। ট্রেনে মানুষ উঠেছে ঠিকই, কেউ কেউ নিজের জান বাঁচিয়ে ভেতরে ঢুকতে পেরেছে, কেউ কেউ তাদের সমস্ত সরঞ্জাম স্টেশন চত্বরে ফেলে দিয়ে চলে গিয়েছে না ফেরার দেশে, যে এখান থেকে আর কোনো দিনই মানুষ ফিরে আসে না। হঠাৎ করে যে কি হলো, দিব্যি সব সুন্দর সুষ্ঠুভাবে চলছিল, কেন এত অত্যাচার? রাত হয়ে গেল জমিদারের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। ওরা বেরিয়েছিল আগের দিন ভোর রাতে। স্টেশন চত্বরটা গ্রাম থেকে বেশ খানিকটা দূরে। হইছে, খাড়াও দেখি, কই শখ করলে মিলা নামো, কই আমার ফতেমা সুন্দরী, লতিকা সুন্দরীও কম না। খবরদার জমিদার, আমার আমার দুই আপুর গায়ে যদি হাত দিছ, এই পোলা, জিপটাই না সিরা ফেলুম। বাচ্চা আছি সেটাই অনেক, আল্লাহরে ডাক। তোর দুই দিদিরে আমার খুব পছন্দ হয়েছে, আমার দে। জানিস তো বউখানা মরছে, আজ বছর 5 হলো। তা তোর এই দুই দিদিরে আমি বিবি বানায় রাখুম, আমি মাথায় কইরা রাখুম, সোনা গয়না দিয়া বড়ায় রাখুম আপাদ মস্তক। তুই কি চাস, সুখ চাস নাকি মরতে চাস? সাইডা দেন ছেলে মানুষ। এই তোমার এই পায়ে ধরা অনুরোধের চোটেই তোমার পোলাখানা বাচ্চা গেছে, নালে দেখতা আমার এই কাটারি রক্ত শুকায় গেছে ঠিকই, তবে এখনো হা মুখ কইরা বৈশা আছে রক্ত খাওয়ানোর লগে। সাইরা দেন বাবু, আর কইবে না, বললেন রাজ্জাক মিয়া। চুপ কইরা ঠিক দেখতাছিস, ঘরে চ। লতিকা আর ফতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। ওদের পরনে সালোয়ার কামিজ, অথচ থরথরিয়ে কাঁপা শরীরটার ভেতর থেকে যেন জানান দিচ্ছে একটা অস্ফুট আর্তনাদ। লতিকা বলে, হোমা সত্যি কথা, আমাগো কি ওই একখানা জমিদারের লগে বিয়া দিবা? এসব কি কইতাছ? না রে না, ওসব কখনো হইবার পারে না, কখনো হইবার পারে না। কথাটা বলে রহিম। ভাগ্যিস জমিদার শুনতে পায়নি, না হলে এক্ষুনি হয়তো রহিমের গর্দন থেকে মুন্ডুটা আলাদা হয়ে যেত। গরু মোষ গোয়ালে ভর্তি ওদের এক চালার ছোট্ট ঘর। মাটির ঘরে 3টে ছোট্ট ছোট্ট খুপড়ি। দিদিরা এক ঘরে থাকে, রহিম এক ঘরে থাকে, বাবা মা আরেক ঘরে। গরু মোষের দুধ এই দিয়েই সংসার বেশ ভালোই চলে। পাশে ছোট্ট একটা পুষ্করিণী আছে, সেখানে প্রত্যেক বছরই জমিদার মশাইয়ের লোকেরা মাছ চাষের জন্য লিজ নেয়। সেইখানেই মাছ ধরে বিক্রি করতে পারে রহিমের বাপ রাজ্জাক। হ্যাঁ, কিছুটা অংশ দিতে হয় জমিদারকে, তবে জমিদার মশাই এমন ছিলেন না। এই জবে থেকে সাদা রঙের মানুষগুলো এইখানে এসেছে, তবে থেকে কেমন যেন জমিদারগুলোর শক্তি অনেক অংশে বেড়ে গিয়েছে। রাত্রেবেলা অভুক্ত অবস্থায় বসে রয়েছে পুরো পরিবারটা। কি রান্না কইরা দিমু ক? আগের দিন রাত্রে পালাবো কইরা সব কিছু গুছায়া গাছায়া নিয়ে গেলাম স্টেশন চত্বরে। জমিদারের ভয়ে সব ফেলায় রাখা আইছি, কোনো ব্যাগপত্তর আনতে মনেই নাই। কও কি? তখন খাবোটা কি? তুমি তো জানো আমার শরীরের অসুখের কথা, না খাইলে শরীরে শক্তি পাই না। রহিম বলে, আমি আছি তো বাপকা বেটা, তুই থাম দিহি। পোলা সব কিছুতে বাড়াবাড়ি, বয়স হয়েছে মাত্র 15, ভাবটা এমন করিস যেন এ কান্ন। চুপ কইরা থাক, আমি গিয়া দেখতাছি জমিদারের লগে কিছু পাওয়া যায় কিনা। মা মা তুই যাস নে মা, দেখ কেনে তুই গেলে ও কোনো কুপ্রস্তাব দিবে নে। দিলে দেবে, এখন কি করণ যায় ক?
নিজের দেশে, নিজের গ্রামে, নিজের বাড়িতে ভিটেমাটি ছাড়া হইয়া বাঁচা থাকা যায়? হ্যাঁ, এই পেটের তো খিদা লাগে, খিদা তো লাগে বলে মা চিৎকার করে ওঠেন। রহিম একটু ভয় পেয়ে যায়। বাবার কাছে সে চুপ করে বসে। কদিন ধরে বাবার বুকের কাশিটা প্রচণ্ড বেড়েছে। ডাক্তার বলেছে নাকি হুপিং কাশি। কিছুদিন পর মুখ দিয়ে রক্ত উঠলেই নাকি মৃত্যু অনিবার্য। বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু হঠাৎ করে দেশের এমন কঠিন পরিস্থিতিতে কোথা থেকে আর চিকিৎসা হবে? লতিকা তার বোনকে বলে, শোন কিনে, আমি যাই, গিয়া একটু স্নান কইরা আসি। এত রাতে কোথায় যাবি তুই? তুই বসে থাক চুপ কইরা। না রে দিদি, একটু স্নান কইরা আসি। চল কিনে, আমিও যাব। কই যাস তোরা? বলে রহিম। তুই চুপ কইরা থাক ভাই, তোর সব কিছুতে বাড়াবাড়ি, চুপ কইরা থাক। দুই বোন মিলে গায়ে ওড়নাটা জড়িয়ে পুষ্করিণীতে যায় স্নান করতে। স্বচ্ছ পরিষ্কার টলমলে জল, জ্যোৎস্নার আলোয় চিকিমিকি করছে চারিদিকটা। মাছগুলো টুপটুপ করে জলের মধ্যে খেলা করছে। শান বাঁধানো পুষ্করিণীর ঘাটে জমিদারের স্ত্রী এখানে স্নান করতে আসে। মাঝে মধ্যে দেখেছিল লতিকা আর ফতেমা, যদিও তার রূপের কাছে জমিদারের স্ত্রীর রূপ সম্পূর্ণ ফিকে ছিল। সাপের কামড়ে মারা গিয়েছিল নাকি সে, যদিও গ্রামের অনেকেই মনে করে সাপের কামড় টামড় কিছুই না। জমিদারের ওই স্ত্রীর প্রতি লোভ কমে গিয়েছিল, তাই নিজেই হয়তো। যাগ্গে সেসব কথা। কই গেলি? এদিকে আয় কিনে, জমিদার খাবার দিছে, আয়। কই রে, তো দুই দিদি কই গেল? মা ফিরে এসেছে ডালা ভর্তি খাবার নিয়ে। বাবা সেই খাবার দেখে ঝাঁপিয়ে পড়তে গেলেন। রহিম বলে, খাড়াও আব্বা, আগে আপুরে খুঁজে নিয়ে আসি। খুঁজে যাবি মানে? আমি যে কইলাম এখানে বসে থাকতে। ওরা গেছে স্নান করতে পুষ্করিণীতে। কয় কি? রাত্রেবেলা জমিদারের লেঠেলরা এখানে পাহারা দেয়। কি হইবে কে জানে, কি হইবে কে জানে। হায় আল্লাহ! মায়ের চিৎকারে রহিমের সম্বিত ফেরে। সে তাড়াতাড়ি কোমরে গামছা বেঁধে আপুদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ চিৎকার করে ডাকার পরেও যখন দুই দিদির মধ্যে কারোরই সে সাড়া পায় না, তখন পুষ্করিণীর ধারে সে চুপ করে বসে পড়ে এবং দেখতে পায় তার বড়দি ফতেমার পায়ের একটা রূপোর নূপুর পড়ে রয়েছে। দুই দিদিকে কিছু কিনে দেওয়ার সামর্থ্য ছিল না বাপের, কিন্তু যখনই একটু বেশি টাকা পয়সা রোজগার হতো তখনই হয় মায়ের জন্যে নয় দুই দিদির জন্যে কিছু একটা গড়িয়ে দিতেন। গত বছরই ফসল উৎপাদন হয়েছিল খুব ভালো। এই নূপুর জোড়া গড়িয়ে দিয়েছিলেন দুই মেয়েকে। দুই মেয়ের নূপুর জোড়ার মধ্যে সব থেকে সুন্দর যেটা ছিল সেটা বড়দি ফতেমারটা, তাই রহিমের চিনতে ভুল হয় না। আবার সর্বনাশ হয়েছে। নূপুরটা হাতে নিয়ে দৌড়ে ছুটে আসে সে। কি হয়েছে ক, খুঁজা পাইলি? পুরা গ্রাম শুনশান, কেউ নাই আম্মি, সকলে পালাইছে, একমাত্র আমরাই পালাতে পারলাম না। আমাকে দইরা নিয়ে আইছে আমাকে দুই দিদির জন্য। ওরে কইরা কাবে তাই আমি পারলাম না আমার আপুরে বাঁচাইতে। আম্মি কান্না করতে থাকে রহিম। তার বাবা রাজ্জাক মিয়া বলে, এসব কথা কাউরে কইবি না, চুপ কইরা থাক, সকাল হইলে দুই দিদি ফিরে আসবে নে, চুপ কইরা থাক। বিনিময়ে ভাত পামু, ভাত খাওয়ানোর লগে আবার ওসব কি আছে? তুমি বাপ না অন্য কিছু, বলে তার মা। তুই চুপ কর দিহি পোড়ামুখী, তোর তো গতরে জোর নাই। মাইয়া দুই কানা ছিল বইলা জানে বাচ্চা গেছিস, কে দিত তোরে মাগনায় খাদন? হ্যাঁ, কেউ দেয় না, 1 টাকারও মূল্য আছে বুঝলি? বাপের কথায় চুপ হয়ে যায় ওরা। মুখে অন্ন তোলে না একটুও রহিম। তার সারা শরীরটা রাগে রি রি করে জ্বলছে, যদিও বাপ পেট পুড়ে খেয়ে শুয়ে পড়েছে। একটা হ্যারিকেন জ্বালিয়ে দুয়ারের কাছে মায়ে পোলায় মিলে বসে। মায়ের শরীরের বিধ্বস্ত অবস্থা, তার সঙ্গে রহিমেরও। গোয়ালে গরু মোষ কিচ্ছু নেই, ওগুলো জমিদার আগেই হাতিয়ে নিয়েছে, না হলে এক্ষুনি
বগলা, মঙ্গলা, ধবলি এরা সবাই চিৎকার করে উঠত একটু আদর পাবার জন্য। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝিঝি পোকার প্রকোপটা আরো 10 গুণ বৃদ্ধি পায়। পুষ্করিণীর জলের টলমল শব্দটা কানে ভেসে আসে রহিমের। বারবার তার ইচ্ছে করে সেখানে ছুটে গিয়ে আপু আপু করে আবার চিৎকার করতে, কিন্তু সে পারে না। পরের দিন ভোরবেলায় রহিম হয়তো একটু ঘুমিয়ে পড়েছিল মায়ের কোলে। ওরে গিরি হয়! মায়ের চিৎকারে রহিমের ঘুমটা ভাঙে। তাড়াতাড়ি উঠে পড়ে সে। কি হয়েছে মা? তোর বাপরে দেখ! ভাগ্যিস রাতের খাবারটা মা ছেলেতে কেউ মুখে তোলেনি, না হলে ওই বিষ মেশানো খাবার খেয়ে ওদেরও মেরে ফেলতো জমিদার। বাপটা মারা গেছে, এদিকে তার অন্ত্যেষ্টি কাজ করার মতো অর্থ ক্ষমতা তার নেই। তুই বইসা থাক, আমি জমিদারের লগে খবর দিয়ে আসি, কিছু তো দেবে অন্তত অন্তত শেষ কীর্তি করার জন্যে। মা মা তুই এরপরেও ওই পাষণ্ডর কাছে যাবি? এরপরেও কি করবো বাপ? আমাগো যে জোর নাই, আমাগো যে টাকা নাই। যার টাকা নাই তার আবার আত্মসম্মান কিসের রে? কাঁদতে কাঁদতে মা জমিদারের বাড়ির দিকে যায়। মা ফিরে আসে কিছুক্ষণ পরে। শুধু জমিদারের বাড়ি থেকে একা নয়, নগদ টাকা পয়সা সমেত বেশ কয়েকজন লোকও আসে অন্ত্যেষ্টি করার মানুষটিও। ধুমধামভাবে বাবার অন্ত্যেষ্টির শেষক্রিয়া সম্পন্ন হতে দেখে রহিম, যেটা সে কোনোদিনও আশা করেনি। বাবার কাজ মিটে যাওয়ার পর বিধবা মাকে নিয়ে রহিম বলে, এইবার কি করুম? দিদিদের খুঁজুম নাকি? না, ওদের খুঁজবি না, ওরা ভালো আছে, খুব ভালো আছে। তুই দেখছিস মা? তুই আমাকে দিদিরা দেখছিস? হ্যাঁ দেখছি, খুব ভালো আছে, খুব ভালো আছে, তোর চিন্তা করুন লাগে না। শোন, তুই হইলে গিয়া বাপকা বেটা, রাজ্জাক মিয়ার নাম রাখতে হইবে না? তুই তার বংশ, তোরে নিয়া পালাতে পারলেই তো আমার বাসন। তাই কইয়া তোমার মাইয়াগুলার প্রতি। শোন বাপ, এই দেশে আমাগো আর কাম নাই, এখন পালায়া যাই। কিন্তু আমাকে দুই আপু ওরে ফেলাইয়া ওরে ফেলাইয়া যাইতে হবে, ওরে নিয়ে যাওয়া যাবে না। পালাই পালাই। মায়ের কথা ফেলতে পারে না রহিম। মাকে নিয়ে সেই রাতেই স্টেশন চত্বরে এসে উপস্থিত হয়। এখন এই গ্রামাঞ্চলটা বেশ শান্ত হয়েছে। উচ্ছেদ হয়ে গেছে গ্রামের বেশিরভাগ মানুষই, জমিদারের পছন্দ করা কয়েকটা পরিবার ছাড়া। রহিম এখন চলে গেলেও জমিদারের কিছু যায় আসে না, কারণ তার 2 দিদিকে এসে গ্রহণ করেছে, হয়তো নৃশংসতার সহিত। তাদের বলিদান দিয়ে মায়ের ছেলে মিলে ভোর রাতের ট্রেনটা ধরে। হুইসেল বাজার সঙ্গে সঙ্গেই চোখে এক রাশ জল নিয়ে ট্রেনে ওঠে ওরা। ট্রেনটা যখন থামে তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। এতটা পথ না খেয়ে কি করে যে পাড়ি দিল মায়ের ছেলে মিলে জানে না ওরা। চেকারও ওঠেনি টিকিট চেক করার জন্য। তবে হ্যাঁ, ওই সাদা রঙের শ্বেতাঙ্গ মানুষগুলো এক এক সময় এসে কেমন খিটখিট করে দাঁত বের করে হেসেছে ওরা। ওদের অভিপ্রায় বোঝার মতো ক্ষমতা তো এখনো হয়নি গ্রামের ওই জমিদার মানুষগুলোর। এরা চায় সারা পৃথিবীতে নিজেদের কবজা করতে, নিজেদের আধিপত্য বিস্তার করতে। সরল সাদাসিধে মানুষগুলোর মাথায় টাকার অঙ্কের বোঝাটাকে বেশি করে চাপিয়ে দিয়ে নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য, নিজেদের ব্যবসাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্য এরা কেবলমাত্র তুরুপের তাস হিসাবে ব্যবহার করে এই সাধারণ মানুষগুলোকে। ট্রেন থেকে নামার পর সম্পূর্ণ ভিন্ন জায়গায় রহিম এবং তার মা স্টেশন চত্বরেই বসে। প্রায় 2 দিন অনাহারে থেকে মায়ের প্রচণ্ড কাশি ওঠায় রহিম আর পারে না। এই 2 দিন কলের জল খেয়ে খেয়ে কাটিয়ে দেবার পর মা বোধহয় মৃত্যুর কোলেই পড়বে। চায়ের একটা দোকান রয়েছে, টিনের শেড দেওয়া। দেখে মনে হচ্ছে তো বেশ ভালো মানুষই। রহিমকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন,
এইখানকার নাম লইতেছে রিফিউজি। রহিম ঘাড় নাড়ে। এইখানে বসে আছো কি করতে? যাও পশ্চিমের দিকে যাও, ওইখানে তোমাকে লগে থাকানোর জায়গা দিতেছে সরকার, ওইখানে গিয়া থাকো। ঘাড় নাড়ে রহিম। কেন যাবা না কেন? আমাগো জায়গা আছে ওই দেশে, আমাগো ঘর বাড়ি। এই হালার পোলা কয় কি তোমাকে ঘর বাড়ি কি মাগনায় রাখবো এখানকার লোকে? হ্যাঁ, ওইখানকার শাসক দল কবে শোষণ কইরা নিছে? তুমি আজ কেন তোমার 14 গোষ্ঠীর পরে গিয়া ওই জায়গা জমির খোঁজ কইলে? মার ছাড়া কিচ্ছু পাবা না। যাও এদিকে মারে নিয়া পশ্চিমের লগে যাও, ওইখানে গিয়া দেখো ওইখানে তোমাকে থাকনের লগে জামা কাপড় খাদ্য আর জায়গা দিতাছে, খোঁজ খবর নাও গে। মারে হেমা স স দেখি, আমার হাতটা একটু ধর দেখি। দাঁড়াও দেখি। 2 কাপ গরুর দুধের চা এবং 2টো লেরো বিস্কুট দেয় সেই চায়ের দোকানদার। টাকা পয়সা তো কিছু নাই, লাগবে না। মানুষের সেবা করা হয়েছে সব থেকে বড় ধর্ম, সেবাই সব থেকে মূল। খায়া লও, শরীরে একটু শক্তি হইবে নে। ঠান্ডা পানি খাবা? মাটির কলসি থেকে জল বার করে দেন তিনি। শুক্রিয়া, আর ধন্যবাদ দিতে হইবে না, আগে যাও দেখি। একটা গরুর গাড়ি ডেকে দিলেন তিনি। 2 জনকে উঠিয়ে বললেন, ভালোভাবে থাকতে পারলেই হইল। শোনো কিনে, যদি ওইখানে থাকার জায়গা না পাও তাহলে কইবা কমলদের বাড়ি যাব। কমল কে দেয়? কমল ওখানকার জমিদার, ভালা লোক, তোমারে থাকতে দেবে, খাইতে দেবে, পড়তেও দেবে, বুঝছো? তবে নিজেরা রিফিউজি কইবা না। কি কমু? কইবা যে খেদায় দিছে, জমি থেকে উচ্ছেদ কইরা দিছে, এই কইবা। কইবা এই দেশেই আমাগো বাড়ি ছিল, তা মা যেহেতু বিধবা হইছে তাই বাপের মরণের পরে বাপের ভাই দাদা তাড়ায় দিছে, এই কইবা। লক্ষ্মী ছেলের মতো ঘাড় নাড়ে রহিম। মা একটু চোখ খুলে তাকিয়েছে, ঠান্ডা জল আর একটু খাবার পেটে পড়ায়। গরুর গাড়িটা সময় মতো পৌঁছিয়ে দেয় পশ্চিম পারে, কিন্তু সেখানে অসংখ্য মানুষের ভিড়। তাঁবু টাঙিয়ে কিছু কিছু মানুষ সেখানে রয়েছে অসংখ্য পরিবার। সেখানে মল মূত্রের গন্ধে টেকা দায়। শুধু মানুষ নয়, গরু মোষ ছাগল হাঁস মুরগি কি নেই। এদেরও যেন দেশ বিভক্ত হয়েছে, এরাও যেন রিফিউজি। এইখানে আমাকে থাকুনের জায়গা হবে না রে মা, আমি কথা কইয়া আসলাম। আমারে কইল যাও যাও, শুধু আইবে আর জায়গা নেবে। তা বলে এইখানকার সরকারের কি জায়গার ভান্ডার আছে নাকি আলাদিনের? হ্যাঁ ভাবছো? যাও দেখি, যাও এখান থেকে, যত সব। এই বলে তাড়িয়ে দেয় তাদেরকে। মনে এক রাশ কষ্ট নিয়ে রহিম মায়ের কাছে এসে বট গাছের তলায় বসে। আমাকেও কি হইবে বাপ, এবার কি তাহলে? এমন কথা কইস না মা, আমাগো কোনো দোষই ছিল না, শুধু শুধু আমাগো। কেডায় অন্ধকারে কেডায় কথা কয়? হাতে লণ্ঠন নিয়ে সাদা রঙের পাজামা পাঞ্জাবি পরা এক বয়োজ্যেষ্ঠ লোকের আগমন ঘটে। চোখে চশমা, উচ্চতায় প্রায় 5 ফুট 7 ইঞ্চির কাছাকাছি। বুকের ছাতি বেশ লম্বা এবং উঁচু, আর বয়সটা প্রায় 45-এর কাছাকাছি হবে। কেডায়? মাফ কইরা দেন, আমি হইছি না না, আমাগো ঘর বাড়ি নাই, মেদিনীপুরে থাকতাম। বাপ মরার পরে খেদায় দিছে। আমাগো কাকা জ্যাঠা খেদায় দিছে, তাই। ও নাম কি? আগে রহিম। চলো আমার সঙ্গে, আমার বাড়িতে গিয়া থাকবানে। তাছাড়া বেশ কয়দিন ধরেই কাজের লোকের দরকার, কাম কাজ করতে পারবা তো? বলি গরুর দুধ দোয়ানো, মোষ পরিষ্কার করা। আমার পোলায় সব পারবে, সব পারবে। আপনি নিয়ে চলেন। এই পড়ে পড়ে এদিকে পটে বলে একজনকে ডাকলেন তিনি। তার গরুর গাড়িতে চড়ে মায়ে ছেলেতে মিলে চলল জমিদারের বাড়ি। আমার নাম কমলেশ, এইখানকার জমিদার। শুধু এইখানে না, আমাগো বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আছে কামকরণের লগে। শুধু এই দেশ না, দেশান্তরে অনেক জায়গায় আছে। এখন তো দেশে উদ্বাস্তুদের সরাসরি
খেদায়া দিছে, এইখানে আইসা এখন থাকার লগনে জায়গা খোঁজে। তা আমি কেন আমার জায়গা দিমু কও দেহি? আমাগো পূর্বপুরুষরা কবে থেকে এখানে রইছে, আর আমি কিনা মাগ নাই দিয়া দিব বলি মাগ নাই কিছু হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গেই রহিমের দুই দিদির কথা মনে পড়ে। তাদের সেই ফর্সা মুখশ্রী, গালে টোল, কোকড়ানো চুল, আর 16 বছরের যুবতীর শরীরটা যেমন হয়। ভাইকে সবসময় আগলে রাখতো দুই বোন। বাবা যা আনতো বেশিরভাগটাই লুকিয়ে লুকিয়ে ভাইকে খাওয়াতো ওরা। ভাইকে খুব ভালোবাসতো। সেই ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্যে দুই দিদি ইচ্ছাকৃতই বোধহয় নিজেদের প্রাণটাকে সঁপে দিয়েছে। রহিম কিছু একটা বলতে যাচ্ছিল, মা হয়তো আগেই মনের কথা বোঝেন, তাই রহিমের হাত দুটো চেপে ধরে বললেন, চুপ কর, চুপ কর। জমিদারের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত। সেইখানে নেমে দেখতে পেল রহিম একই রকম আদলে তৈরি। দেশ বিভক্তির কোনো কিছুই বোঝা যাচ্ছে না এখানে। সেই একই আবহাওয়া, সেই একই নদী, একই রকম আদলের ঘরবাড়ি, একই মাটি, একই গাছপালা, তবুও মাঝখানে কাঁটা তারের বেড়া। নামো দেহি। নামার সঙ্গে সঙ্গেই তিনি বললেন, এপটে থাকনের লাগে জাগা কানা দেখায়া দে। শোন, ওই পুবের পাড়ের ঘর 2 কানা দিয়া দে। তা কইতাছি মাটির ঘরে থাকুন যায় তো? হ যাই, সব পারবো, সব পারবো। মা ছেলেকে ঘরে পৌঁছে দিয়ে আসে পটে। চেহারা বেশ বলিষ্ঠ। রাস্তা দিয়ে যেতে যেতে বলে, শোনো, কপাল ভালো যে জমিদারের চোখে পড়ছো। উনি খুব ভালো লোক, তোমাকে মাথায় করায় রাখবে যদি ওনার কথা মতো চলো। আগে কি করতে হবে আমাগো? যা বলবে তাই করবা। এই তো আমিও তো দেশ বিভাগের সময় আমার গোটা পরিবারে নিয়ে পালাই আইছি। খুব বেশি দিন হয় নাই, এই মাস 3 হইল। এখন আমি খুব ভালো আছি, ওনারে তো কই নাই। তোমাকে মতো আমিও কইছি, আমারও খেদায়া দিছে। তোমাকে দেখাই আমি বুঝতে পারছি যে তোমরাও রিফিউজি। রহিম চুপ করে থাকে। মা বলে, এখানে এখানে থাকলে ভাত কাপড়ের অভাব হইবে না তো? কিচ্ছু অভাব হইবে না মাইটি। আপনারা চুপচাপ থাকবেন, জমিদারের কথা অনুযায়ী চলবেন, আর কখনো কইবেন না যে আপনারা রিফিউজি। ঘাড় নেড়ে সায় কাটে রহিমের মা। রাত একটু হতেই গরম গরম খাবার চলে আসে বাড়িতে। তার সঙ্গে সঙ্গে দেখা করতে আসে জমিদার কমলেশ। খায়া লও, ভালো কইরা ঘুম দাও। তোমাকে থাকনের লগে বিছানা পত্তর বালিশ সবের ব্যবস্থা করা হয়ে গেছে। শোনো, তোমাকে তো হাতে কইরা কিছুই আনো নাই। তা কইতাছি পুরানো জামা কাপড় 2টা দিয়া যাবো নে, সেগুলো পইরো, ঠিক আছে? ঘাড় নেড়ে হ্যাঁ জানায় রহিমের মা। রাত্রে খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুতে বেরিয়েছিল রহিম টিউবওয়েলের কলে। তখনই দেখতে পায় জমিদারের অট্টালিকার পাঁচিল থেকে ঘাগরা পরনে কেউ যেন একটা এগিয়ে আসছে তারই ছোট্ট কুটিরের দিকে। আমা, মা, কে আইতাছে দেখ তো। অসুস্থ মা বিছানা থেকে উঠে আসে। সব সময় রাত হইলে যে কিসের এত ভয় পাস? তোরে কি নিশিতে ধরে? তোর 2 দিদি মিল্লা তোরে নিশির কথা শুনায়া শুনায়া। নমস্কার, আমার নাম পদ্মা। আমি কমলেশের মানে জমিদার কমলেশ বাবুর মেয়ে। ও আচ্ছা আচ্ছা, আসো মা আসো। এখানে তুমি কি কি করতে আইলা? আগে বাবা আমারে কইল এগুলো আপনাগো লগে একটু পৌঁছায়া দিতে, তাই আপনাগো লগে কিছু জামা কাপড় আছে। প্রথমবার পদ্মাকে দেখে রহিম, আর দেখেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। পুরো যেন তার দিদির আদলে তৈরি। কোকড়ানো চুল, ফর্সা মুখশ্রী, ঠোঁটের ওপরে তিল, পরনে ঘাগরা চুলি, মাথার চুলটা মোটা বেনুনি করে বাঁধা, কাঁচের চুড়ি, কানে সোনার দুল, গলায় সোনার চেন। এদিকে ওই দেশের কি অবস্থা, আর এই দেশে কত সুখী মানুষ, ভাবতেই অবাক লাগে তার। ওর দিদিদের কপালেও ঠিক এমনই জুটতো, কিন্তু ভাগ্যের পরিহাসে কিছুই ঘটল না। হা কইরা কি দেখতাছিস? যা, ওর একটু পৌঁছাইয়া দে। আমারে পৌঁছাইতে হবে না মাসি, আমি একাই যাইতে পারুম। পদ্মা চলে যায়। রহিম দেখে হাঁ করে। বয়স বেশি না পদ্মার,
12 কি 13 হবে। সবে শরীরে যৌবন দেখা দিয়েছে। রহিমেরও তো হালকা গোপ গজিয়েছে। রাতে ভালো একটা ঘুম হয় তার। পরের দিন থেকেই মা ছেলে মিলে কাজে লেগে পড়ে। দরজা বন্ধ করে ডেকে নেয় তাদের ইষ্ট দেবতাকে। তারপর দিন কতক যেতে না যেতেই রহিম জমিদারের বেশ বিশ্বস্ত হয়ে ওঠে। তার সঙ্গে সঙ্গে রহিমের মাও। রান্নাঘরে তিনি অন্যান্য মানুষের সাথে কাজে হাত লাগাতেন। এইখানে বোধহয় 500 জনের পাত পড়ে প্রত্যেক দিন। প্রচুর পরিবারের সদস্য, প্রচুর রান্না বান্না হয়। এক দিনে 52-53 রকমের রান্না। পরিবারের সদস্য গিজগিজ করে গোটা পরিবারটা। কিন্তু সকলের থেকে সব থেকে বেশি অনন্যা ওই পদ্মা মেয়েটি। তুমি সবসময় আমারে দেখা পালাও কেন? রহিম সেই দিন গোয়াল ঘরে কাজ করছিল। ইতিমধ্যেই ওদের ঘনিষ্ঠতা অর্থাৎ পরিচয় পর্ব বছর 3 হয়েছে। এই 3 বছরের মধ্যে একদিনও রহিম বা তার মা নিজেদেরকে রিফিউজি বলে দাবি করেনি। দেশ শান্ত হয়ে গিয়েছে, অনেকে ফিরেও গিয়েছে, কিন্তু রহিমরা ফিরতে পারেনি, এখানেই থেকে গিয়েছে। জমিদারের বিশ্বস্ত হবার দরুন জমিদারও তার সম্পূর্ণটুকু উজাড় করে ভালো রাখার চেষ্টা করেছে রহিম এবং তার মাকে। তুমি আমার লগে কথা কইতে আসো না, এখান থেকে যাও, কেউ দেখলে খারাপ ভাববে। পদ্মা দৌড়িয়ে আগে আসে। লিচু তলায় গরুকে ঘাস খাওয়াচ্ছিল রহিম। রহিমের যৌবন তখন উদ্ধত, বয়স তখন 18। বুকে লোম গজিয়েছে তার। পরনের ধুতিটা বেশ কোঁচা করে পরা। কপালে একটা গামছা আঁটা রয়েছে। দেখতে শুনতে মন্দ না রহিম। শরীরে একটা অসম্ভব চাকচিক্য আছে। এদিকে পদ্মা, সেও বেশ সুন্দরী হয়েছে দিনে দিনে। মাথায় সে এখন আর বেনুনি করে না। তার খোলা চুল থেকে সবসময় রজনীগন্ধার সুবাস ভেসে আসে। এই 3 বছরে বাড়িতে অনেকগুলো বিয়ের দাওয়াত হয়েছে। সব কটাতেই পাত পেরে খেয়েছে রহিম এবং তার মা। পদ্মাকে ছুটে আসতে দেখে রহিম 2 পা পিছিয়ে যায়। পদ্মা ততই কাছে এগিয়ে আসে, বলে, আমি যে তোমারে কতদিন ধরে একটা কথা বলতে চাই, সেই প্রথম দিন দেখার পর থেকেই। তুমি কি আমার মনের ভাষা বোঝো না? যেটা হওনের নয় সেইটা দিয়া কেন এমন করো পদ্মা সুন্দরী? কেন আমারে জ্বালাও? মনে মনে কথাটা বলে রহিম, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারে না। ইতিমধ্যেই গরুটা ডেকে ওঠে। আমি যাই, এখন যাই, সময় হইতাছে। জমিদার আমারে খাড়াও, 1 পাও নড়বা না। শুনো, আর কদিন পরই আমার বিয়া। তুমি যদি আমারে নিয়ে না পালাইয়া যাও, আমি কিন্তু আত্মহত্যা করুম। কথাটা বলে পদ্মা। রহিমের চোখে জল চলে আসে, কিন্তু সে বুঝতে দেয় না। কিছুদিন পর বাড়িতে বিরাট দাওয়াতের অনুষ্ঠান। আজকে কি হবে রে মা, জানিস না? আজকে আমাগো পদ্মার পাকা দেখা। বাবারে বাবা, শ্বশুর বাড়ি থেকে 5খানা বড় বড় রুই মাছ আনছে, আর খাসি আনছে কতগুলা। সব তো কাটনের লগে লোক আইছে। আজকে বিরাট বড় দাওয়াত হবে রে বাবা। কতদিন পরে তো পেট পুইরা খাইবি। কিরে, সুকইরা গেলি কেন? রহিমের চোখের কোনায় জল চলে আসে, কিন্তু সেটা সামলে নিয়ে সে বলে, আমার পেটের অবস্থা খুব একটা ভালো না রে মা। আজকে বোধহয় খাওয়ানোর লাগে যাইতে পারুম না। তুই আমার জন্যে 2টা ডাল ভাত ফুটায় রাখ। কি কইস? কখন হইল? এ তো সকালেও পেট ঠিক ছিল। ওই একটু আগেই হয়েছে। কই রহিম কোথায়? এই তো আমার পোলা, তা বাড়িতে পদ্মার বিয়া, তা তোমার এই তো সব কাজ করতে হবে বাবা। চলো দেখি, এখন থেকে কাজ লাইগা পড়ো। আমার কি করতে হবে হুজুর? কি করতে হবে না তাই কও। আরে মিনাবতী, তোমার পোলার একটু কও দেখি, বাড়িতে এত বড় বিয়ার অনুষ্ঠান আর মুখখানা এমন আমসি কইরা রাখছে। হ্যাঁ, চলো দেখি, একটু পদ্মার ঘরে যাবা। আমি পদ্মার ঘরে কেন যাবো? ও বাবা, পদ্মা তোমারে চেনে আজ 3 বছর হইল। তোমার সঙ্গে পদ্মার ভালো বন্ধুত্ব হইছে, আমি দেখছি। যখন তুমি গরুরে ওই ঘাস খাওয়াইতে যাও, তখন পদ্মা তোমার লাগে গল্প করতে যায়। তারপরে পদ্মা যখন পুষ্করিণীতে স্নান করতে যায়,
তুমি তখন দেখতে যাও পদ্মা যখন বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় গুনগুনাইয়া গান করে, তুমি তাকায়া থাকো। এসব এসব আপনি কি কইতাছেন হুজুর? কথাটা বলে মিনা। হ, আমি ঠিক কইতাছি। দুধ কলা দিয়া কাল সাপ পুষছি। রিফিউজির দল, মাগনায় খাও পড়ো, এরপরও তো লোভ আসে কই থেকে? সত্যি সত্যি ঘাট থেকে গর্দানখানা আলাদা কইরা দিমু। যাও কাজ সে অব্দি থাকো, বুঝছো? আর আজকে আমার পদ্মার চারপাশে তোমারে যেন আমি না দেখি, আমি স্পষ্ট কইরা কয়া দিলাম। রহিমের মা ছুটতে আসেন জমিদারের পা ধরতে, বলেন, ক্ষমা কইরা দেন, ক্ষমা কইরা দেন, আর করবে না, ক্ষমাসা ক্ষমাসা। হাত জোর করে রহিম ক্ষমা চায় জমিদারের কাছে। এমন মাথা নিচু কইরা থাকবি? জমি নাই, জায়গা নাই, বাবের কোনো ঠিক নাই, সেই পোলা আইসে কিনা আমার মাইয়ার গায়ে হাত দিতে। বামন হইয়া সাদে হাত দাও, তোমার সাহস তো কম না। রহিমের মাথা এবার গরম হয়ে যায়। তার ইচ্ছে করে ছুটতে গিয়ে জমিদারের কলারটাকে টেনে ধরতে, তাকে ঠাঁটি একটা চড় মেরে বলতে, কে কইছে আমার পরিচয় নাই? আমার সব ছিল, আমার ঘর বাড়ি, গোয়াল ভর্তি গরু মোষ, আমার 2 দিদি, সব ছিল। তোমাগো শাসক দলের শোষণে আজ আমাদের কিচ্ছু নাই। উপরি উপরি তোমরা সকলে বালা থাকো, আর আমাগো মতো সাধারণ মানুষগুলারে শুধু সব কিছুতে মারো। কথাটা বলতে পারলো না মায়ের জন্য। বিকেল গড়িয়ে সন্ধে হতেই বিয়ের শুভ লগ্ন চলে আসে। সন্ধে 7টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু বিয়ে বাড়িতে গভীর শোক। পদ্মাবতী ধুতরোর বীজ খেয়ে আত্মহত্যা করেছে। বাড়িতে বিরাট বড় শোকের মাঝখানে রহিমের চোখের জলটা সম্পূর্ণ ফিকে। মা কান্না করছে বাড়ির অন্যান্য সকল সদস্যেরা। পদ্মাবতীর ফর্সা মুখশ্রীটা কেমন যেন নীলচে হয়ে গিয়েছে। শেষ দেখাও দেখতে পারে না রহিম। তার আগেই জমিদারের সব থেকে বিশ্বস্ত পটা এসে বলে, অনেক হয়েছে, এবার পালা, শিগগিরই পালা। জমিদারের লেটেলরা তোর ওপরে শোধ তুলবানে। কইতাছে পদ্মাবতী নাকি পেট হয়েছিল তোর জন্য, তার লোককেই নাকি ও বিষ খাইছে। অত সুন্দর মাইয়া কানা নইলে বিষ খাইতে যাবে কেন? না, এসব মিথ্যা কথা, এসব মিশা কথা, বিশ্বাস কর। কেউ বিশ্বাস করবে না মাসি, তোমরা এখন পালাও দেখি। পারলে আরে দেশে থাকতে আইসো না, তোমাকে দেশে ফিরে যাও, শিগগিরই পালাও। রহিম মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে, বলে, চল মা, অনেক হয়েছে, চল। মাকে নিয়ে আবার রহিম চলে আসে স্টেশন চত্বরে। এসে বসে আবার নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। তবে সত্যি ভিটে মাটিহীন মানুষ উদ্বাস্তু ছাড়া আর কিছুই হয় না। মাটিটাও যেন নিজের থাকে না। মরে গেলে আজ বাদে কাল 2 দিন, আসতে হবে একা, যেতেও হবে একা। কিন্তু 2 দিনের বেঁচে থাকায় জমি মাটি আঁকড়ে ধরে মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, কত নৃশংসতা। কিন্তু মৃত্যুর পর সেই পরমের কাছে গিয়ে পরম তৃপ্তি পাবার আগে পর্যন্ত বেঁচে থাকার স্বাদ আস্বাদন করা, ওটাও বোধহয় এক ধরনের উদ্বাস্তুরই পরিচয়। খাঁচার মতো সীমানা, তারের বেড়া আঁকা, উদ্বাস্তু রাতে বাঁচার তরে শরীর বাঁধা, ছিন্নমূল হৃদয়ে তবু আকাঙ্ক্ষার ক্ষুধা, শরীরে বয়ে চলে বেদনার মুদ্রা। মাটির গন্ধ ভুলে গেছি কবে, এই অজানা ভূমি অচেনা সব নেবে। রাতের আঁধারে জ্বলে ওঠে শরীরের খিদে, উত্তপ্ত নিঃশ্বাসে শরীর মেলে ধরা চলে। মনে পড়ে সেই পুরনো গ্রামের কথা, যেখানে ছিল না শরীরের এমন ব্যথা, কিন্তু এখন এই ভূমি, অচেনা সব গলি, এই অন্ধকারে মিশে যায় শরীরের কোলাহল। আশ্রয়ের সন্ধানে রক্তাক্ত পায়ের দাগ, শরীর বিক্রি হয় তবু মন থাকে অবাক। উদ্বাস্তু রাতের বুকে খুঁজে পাই না শান্তি, শুধু শরীরের গন্ধই লুকিয়ে রাখি এক রকমের ভ্রান্তি। রাতের অন্ধকারে ভেসে আসে ছেঁড়া পাসপোর্ট, নতুন ভূমির নতুন স্বপ্ন, তবু মিছে হয় সেই কোট।
শরণার্থীর কাতারে নেই কোনো আশ্রয়, শিকড়হীন জীবন খোঁজে শুধু বেঁচে থাকার পরাশ্রয়। নির্জনে দাঁড়িয়ে এ কেমন বাস্তবতা, জীবনের রঙগুলো আজ হয়ে গেছে অন্ধকারের বৃথা। শিকড়হীন মন খুঁজে ফেরে সেই হারানো মাটি, যেখানে ছিল পরিচয়, ছিল মমতার রীতি। এখানে নেই কোনো ঘর, নেই কোনো ঠিকানা, শুধু ভেসে চলে শরণার্থীর দেহ, মনের বিভ্রান্তি। এই অচেনা পথে কখনো কি পাবে আশ্রয়, নাকি শিকড়হীন জীবনের বাধা কাটবে না? অন্ধকার রাতের তীরে শিকড়হীন এক জনপদ, যেখানে আগুন জ্বলছে, নেমে এসেছে নির্জন পথ। উদ্বাস্তু মন খুঁজে ফেরে সেই ফেলে আসা ভূমি, যেখানে ছিল স্মৃতিরা, ছিল ভালোবাসার নদী। দেহ আছে, মন আছে, নেই কেবল পরিচয়। শরণার্থী জীবনের হিসেব কোথায় হারালো সময়? চোখে জল, ঠোঁটে লেগে থাকে দীর্ঘশ্বাসের ছায়া, প্রতি ধাপে মনে হয় হারিয়ে গেছে মায়া। চোখে জল, তবু মনে এইটুকু আশা, এই পৃথিবীটা বড়, তবু তাতে কি পাবে স্থান? শরণার্থীর জীবনের গল্প কি পাবে কোনো শেষ, নাকি শেকড়হীন জীবনই হয়ে যাবে চিরন্তন দেশ? যাদের ভিটেমাটি উচ্ছেদ হয়, তারা ভিটেমাটির মূল্য যে কতটা গভীর তা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। ভূমি বা বাড়ি কেবল সম্পত্তি নয়, এটি আমাদের শেকড়, আমাদের পরিচয়ের একটি অপরিহার্য অংশ। ভিটেমাটি হলো সেই স্থান যেখানে আমাদের পূর্বপুরুষের স্মৃতি, আমাদের শৈশবের দিনগুলি এবং আমাদের জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত জড়িয়ে থাকে। যখন কেউ তাদের ভিটেমাটি হারায়, তারা কেবল একটি স্থান হারায় না, তারা হারায় সেই আত্মার টুকরো যা তাদের জীবনের সাথে গভীরভাবে জড়িয়েছিল। সেই স্থান হারানোর সঙ্গে সঙ্গে মানুষ হারায় নিরাপত্তা, স্থায়িত্ব এবং নিজেদের স্বপ্নের ভিত্তি। উচ্ছেদ হওয়া মানুষের জন্য সেই মাটি হলো তাদের পরিচয়ের একটি মূর্ত প্রতীক, যা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জড়িত। যারা তাদের ভিটেমাটি হারিয়েছে, তারা জানে কিভাবে এই হারানো অনুভূতি তাদের জীবনে গভীরভাবে প্রভাবিত করে। তারা জানে নতুন কোথাও যাওয়া এবং সেই স্থানের সাথে মানিয়ে নেওয়া কতটা কঠিন। এদের জীবনের স্থায়িত্বের অভাব এবং একটি পরিচিত স্থানে নিরাপত্তা খুঁজে না পাওয়া যেন তাদের মানসিক ও শারীরিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণেই ভিটেমাটির মূল্য অপরিসীম। শুধু এক টুকরো জমি নয়, এটা আমাদের জীবন, সংস্কৃতি ও ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। তাই যারা তাদের ভিটেমাটি হারিয়েছে, তাদের কষ্টের মূল্য বোঝা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা সবাই চেষ্টা করি যাতে কেউ কখনো তাদের শেকড় থেকে বিচ্ছিন্ন না হয় এবং তারা তাদের পরিচয় এবং নিরাপত্তার সাথে সংযুক্ত থাকতে পারে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।